আজকে ভিডিওতে রায়মার্টিন ফসলবিদরা 2024 ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 6 নম্বর প্রশ্নসেটটি রয়েছে অর্থাৎ দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো এটা নততল হবে। দুয়ে আলম্ব মাঝে অবস্থান করলে সেটি হবে এটা হবে প্রথম শ্রেণীর লিভার। এরপরে তিনে একটি সরল যন্ত্রের উদাহরণ হলো এটা শাবল হবে। এবার চারে ভাইরাস হলো এটা হবে জীব ও জ্বরের মাঝামাঝি অবস্থা। পাঁচে কোন প্রাণীকে সমাজবদ্ধ জীব বলা হয় এটা উইপোকা মৌমাছি পিঁপড়ে সবকটিকে বলা হয়। এরপর ছয় আছে সব শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয় এটা হবে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সাথে যে সকল জীব নিজেদের দেহে নিজেরাই খাদ্য উৎপন্ন করে তাদের বলা হয় এটা হবে উৎপাদক। এরপরে আটে আছে কোনটি মৌলিক রাশি এটা হবে দৈর্ঘ্য ভর সময় পদার্থ সবকটি মৌলিক রাশি। এরপর আছে নয়ে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের কোন যন্ত্র ব্যবহার করা হয় এটা হবে অক্সানোমিটার। এরপরে দশে প্রদত্ত কোনটি লোহার চিহ্ন এটা হবে FE। এরপরে 11তে আছে জিয়াডিয়া হলো এক প্রকার এটা হবে প্রোটোজোয়া। এরপর আছে 12তে উইপোকার প্রধান খাদ্য হলো এটা হবে সেলুলোজ। 13 একটি তরল ধাতু হলো এটা হবে পারদ। 14 একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় এটা হবে প্রজাতি। এরপরে 15 আছে বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে এটা হবে প্যারাডাইস। এরপরে 16 একটি চৌম্বক পদার্থ হলো এটা নিকেল হবে। 17 নততল যত হেলানো হয় তার যান্ত্রিক সুবিধা তত বাড়ে হবে। 18 অণুপরমাণুর পরিমাপের একক হলো এটা হবে মোল। 19 দেখা যাচ্ছে একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো এটা হবে সৌরশক্তি। এরপরে 20 যাচ্ছে প্যান্থেরা টাইগ্রিস কার বিজ্ঞানসম্মত নাম এটা বাঘের হবে। এরপরে 21 আছে সোনার ল্যাটিন নাম হলো এটা হবে অরাম। এরপরে 2 দিকে আছে নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 2 দিকে 1 আছে মানুষের বাহু কোন শ্রেণীর লিভার মানুষের বাহু তৃতীয় শ্রেণীর লিভার। 2 একটি এককোষী ছত্রাকের নাম লেখো একটি এককোষী ছত্রাকের নাম হলো ইস্ট। 3 ছত্রাকের দেহ কি দ্বারা গঠিত ছত্রাকের দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত। এরপরে 4 আছে কোন প্রকৃতির পিঁপড়েরা অনবরত বাসা বদল করে এটা হবে যাযাবর পিঁপড়েরা অনবরত বাসা বদল করে। এরপরে 5 আছে কোন যৌগের সংকেত PH3 এটা হবে ফসফিন। এরপর 6 আছে ঢাক বাজানো হলে কোন শক্তিতে রূপান্তরিত হয় ঢাক বাজানো হলে এটা যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এরপর 7 আছে উষ্ণতা মাপার যন্ত্রটির নাম কি উষ্ণতা মাপার যন্ত্রটির নাম হলো থার্মোমিটার। এরপর 8 আছে মানুষের বিজ্ঞানসম্মত নাম কি মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমো স্যাপিয়েন্স। এরপরে 9 আছে লাল পিঁপড়ির আরেক নাম কি লাল পিঁপড়ির আরেক নাম হলো নালসো পিঁপড়ে। এরপরে 10 রিডাক রিফিউজ রিইউজ রিসাইকেলকে সংক্ষেপে এটা হবে 4R পদ্ধতি বলে। এরপরে 11তে জলের সংকেত লেখো জলের সংকেত হলো H2O। 12 শূন্যস্থান পূরণ করো দুটি তলের মধ্যে ঘর্ষণের ফলে এটা হবে তাপ উৎপন্ন হয়। এরপরে 13 আছে হাইড্রোজেন অণুর পারমাণবিকতা কত এটা 2 হবে। 14 ঘাসফড়িং কোন শ্রেণীর খাদক ঘাসফড়িং প্রথম শ্রেণীর খাদক। এরপরে 3 আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো ছাত্রী। 1 আছে স্পর্শহীন দুটি বলের উদাহরণ দাও স্পর্শহীন দুটি বলের উদাহরণ হলো ওজন ও চৌম্বক বল। এরপরে 2 আছে উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে কিভাবে ধারণা পাওয়া যায় এর উত্তরটি হলো এই যে তোমরা এখান থেকে উত্তরটা বলবে যে 1 হচ্ছে উপকরণ আর অক্সানোমিটার। 2 হচ্ছে টপ সতেজ গাছ। 3 হচ্ছে একখণ্ড সুতো। আর 4 হচ্ছে আংটা সহ উপযুক্ত মানের ওজন। এরপরে পরীক্ষা পদ্ধতিটা আছে 1 হচ্ছে সুতোর এক প্রান্তে চারা গাছের অগ্র প্রান্তে বেঁধে অন্য প্রান্তটি কপিকলের মধ্যে দিয়ে এনে ওই প্রান্তের আংটা সহ উপযুক্ত মাপের ওজনটি সাবধানে বেঁধে রাখা হলো। 2 সুতোটি এমনভাবে বাঁধা হলো যাতে সুতোটি টান অবস্থায় থাকে কিন্তু উদ্ভিদের অগ্রভাগটি যেন ছিঁড়ে না যায়। এরপর 3 আছে এই অবস্থায় আর্কের ওপর নির্দেশকের অবস্থানে পাঠ নিয়ে সমগ্র ব্যবস্থাটিকে নির্দিষ্ট সময়ের জন্য রেখে দেওয়া হলো।
এবার যেটা হচ্ছে পর্যবেক্ষণ। প্রথম অবস্থায় নির্দেশক শূন্য দাগে থাকে, উদ্ভিদের বৃদ্ধি শুরু হলে নির্দেশক ঘুরতে থাকে এবং স্কেলের দৈর্ঘ্য বরাবর নিচে নেমে আসে। ফলাফল, নতুন অবস্থানে নির্দেশকের পাঠ নিয়ে প্রাথমিক ও অন্তিম পাঠে পার্থক্য গণনা করা হলো। এই পাঠে পার্থক্য এক্স উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ নির্দেশ করে। এই বৃদ্ধির জন্য কতটা সময় লাগলো তা পরিমাপ করে বৃদ্ধির হার জানা যায়। এটা হচ্ছে, সুতরাং এখানে হচ্ছে বৃদ্ধির হার সমান হচ্ছে বৃদ্ধির পরিমাপ হচ্ছে বাই সময়। এই হচ্ছে আমরা উদ্ভিদের বৃদ্ধির হার পরিমাপ করতে পারবো। এরপরে তিনি রেখেছেন নিম্নলিখিত মৌলগুলির রাসায়নিক চিহ্ন লেখো। এইতে আছে কোবাল্ট, এটা সিও হবে। বিতে আছে হিলিয়াম, এটা HE। সিতে আছে বেরিয়াম, এটা BA হবে। ডিতে আছে ব্রোমিন, এটা হবে BR। এরপরে চারিটা আছে শত্রু দেহে হুল ফোটানোর পর শ্রমিক মৌমাছিরা বাঁচে না কেন? এর উত্তরটি হলো, শ্রমিক মৌমাছির উদরের শেষ প্রান্তে হুল অবস্থিত। এর একদিক খাঁচকাটা এবং অন্য দিক এমনভাবে মৌমাছির পেটের কাছে আটকানো থাকে যে শত্রু দেহে একবার হুল দিয়ে দংশন করলে তা ছিঁড়ে শত্রু দেহেই আটকে যায়, ফলে শ্রমিক মৌমাছির মৃত্যু হয়। এরপরে 5 আছে কোথা থেকে পরিযায়ী পাখিরা সমতল অঞ্চলে আসে এবং কেন? এর উত্তরটি হলো, শীতের সময় উত্তর মেরু বরফে ঢেকে যায়, ফলে সমস্ত পরিবেশ কনকনে ঠান্ডা হয় এবং কীটপতঙ্গ বা অন্যান্য পোকামাকড় বা গাছের পাতা ফল প্রভৃতি কিছুই আর পাওয়া যায় না। সুতরাং প্রতিকূল আবহাওয়া এবং খাদ্যের অভাব এড়ানোর জন্য পরিযায়ী পাখিরা উত্তর মেরু ত্যাগ করে দক্ষিণ মেরুতে চলে আসে। এরপরে 6 আছে সাধারণ তুলাযন্ত্রের দুটি বাহুর দৈর্ঘ্য সমান রাখার সুবিধা কী? এর উত্তরটি হলো, সাধারণ তুলাযন্ত্রের মূল অংশটি হলো একটি অনুভূমিক ধাতব দণ্ড যা একটি উলম্ব স্তম্ভের ওপর বসানো থাকে। দণ্ডটি দুই প্রান্ত থেকে দুটি অভিন্ন তুলা পাত্র ধাতব শিকলের সাহায্যে ঝোলানো থাকে। দণ্ডের মধ্যবিন্দু থেকে দুই তুলাপাত্রের দূরত্ব সমান হয়। দণ্ডের মধ্যবিন্দুতে একটি ধাতব সূচক কাটা থাকে যা দণ্ডটি অনুভূমিক হলে ঠিক উলম্ব অবস্থানে আসে। এরপরে আছে 7 আছে H2 গ্যাসের দুটি ধর্ম লেখো। হাইড্রোজেনের ধর্ম হলো, এক হচ্ছে হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাসের থেকে হালকা। অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে। এরপরে 8 আছে পরিশ্রাবণ ও কেলাসন প্রক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো, পরিশ্রাবণ কেলাসন বিষয়। একটি আছে সংজ্ঞা, যে পদ্ধতিতে তরলে মিশে থাকা সূক্ষ্ম অদ্রবীভূত কঠিন কণাকে ফিল্টার কাগজ ব্যবহার করে পৃথক করা হয় তাকে পরিশ্রাবণ বলে। যে পদ্ধতিতে কোনো পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে কঠিন দ্রব্যকে কেলাস আকারে পৃথক করা হয় তাকে কেলাসন বলে। 2 আছে উপকরণ। পরিশ্রাবণ পদ্ধতিতে ফিল্টার পেপার বা ওই জাতীয় সূক্ষ্ম ছিদ্রযুক্ত পর্দার প্রয়োজন হয়। কেলাসন পদ্ধতিতে সাধারণ ছাঁকনি দিয়েই কঠিন কেলাসগুলিকে দ্রবণ থেকে পৃথক করে নেওয়া হয়, তবে এই পদ্ধতিতে তাপ প্রয়োগ বা তাপ নিষ্কাশনের প্রয়োজন হয়। এরপরে 9 আছে খাদ্য শৃঙ্খল কি? উদাহরণ দাও। এর উত্তরটি হলো, খাদ্য শৃঙ্খল যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ গাছের পাতা, পতঙ্গ, ব্যাঙ, সাপ, ময়ূর। এরপরে আছে 4 দাগে নিচের প্রশ্নগুলির 3-4টি বাক্যে উত্তর দাও। যে কোনো ছাত্রী। 1 আছে দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে? মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার? এর উত্তরটি হলো, দ্বিতীয় শ্রেণীর লিভার। যে লিভারের এক প্রান্তে আলম্ব থাকে ও অন্য প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং দুই প্রান্তের মাঝে কোনো বিন্দুতে ভার বা বাধা কাজ করে তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে। মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার? এটা হচ্ছে মুখের চোয়াল তৃতীয় শ্রেণীর লিভার। এরপরে 2টা আছে মশার জীবনচক্র বর্ণনা করো। এর উত্তরটি হলো,
মশা জীবনচক্রের 4টি দশা দেখা যায়, যথা 1 হচ্ছে ডিম, 2 লার্ভা বা শুককীট, 3 পিউপা বা মুখকীট, 4 পূর্ণাঙ্গ মশা। 1 হচ্ছে ডিম। পূর্ণাঙ্গ স্ত্রী মশা স্রোত নেই এমন বদ্ধ জলে ডিম পাড়ে। ডিমগুলি এককভাবে অথবা দলবদ্ধভাবে জলে ভেসে থাকে। 2 হচ্ছে লার্ভা বা শুককীট। 2 থেকে 5 দিনের মধ্যে ডিম ফুটে লার্ভা বা শুককীট নির্গত হয়। এদের দেহ মস্তক, বক্ষ ও উদরে বিভক্ত থাকে এবং সাইফনের সাহায্যে বায়বীয় পরিবেশের সঙ্গে গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটায়। লার্ভারা কিলবিল করে ও জলের খাবার খেয়ে বড় হয়ে ওঠে। 3 পিউপা বা মুখকীট। পরিণত লার্ভা পিউপায় পরিবর্তিত হয়। পিউপা এখানে যেটা হচ্ছে কমা আকৃতির দেখতে এবং পিউপেরিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। পিউপারা কিছু খায় না। এরপর যেটা হচ্ছে 4 পূর্ণাঙ্গ মশা। কিছুদিন পরে পিউপারা খোলস ত্যাগ করে পুরোপুরি একটি মশা হয়ে উড়ে যায়। এরপরে 3 হচ্ছে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে, লব্ধ একক কাকে বলে। এর উত্তরগুলি হলো আন্তর্জাতিক প্রমাণ মিটার ফ্রান্সের প্যারিস শহরে 1889 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইরিডিয়াম এর সংকর ধাতু তৈরি একটি দণ্ডের 2 প্রান্তের মাঝে দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বা প্রমাণ 1 মিটার বলে। এরপরে যেটা হচ্ছে লব্ধ একক কাকে বলে, এর উত্তরটি হলো লব্ধ একক সমজাতীয় বা ভিন্ন জাতীয় এক বা একাধিক প্রাথমিক এককগুলির সমন্বয়ে গঠিত যে এককগুলি গঠন করা হয় তাদের লব্ধ একক বলে। উদাহরণ লব্ধ রাশিসমূহ অর্থাৎ বেগ, ত্বরণ, বল, কার্য, ভরবেগ ইত্যাদির একক। এরপরে 4টা আছে একটি স্প্রিং এর স্থিতিশক্তি তুমি কী ভাবে বাড়াতে পারো। এর উত্তরটি হলো 1 হচ্ছে একটি স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করলে এবং নির্দিষ্ট মানের বল প্রয়োগ করে প্রসারিত করলে স্প্রিং এর স্থিতিশক্তি বৃদ্ধি পায়। 2 হচ্ছে স্প্রিংটির প্যাঁচের সংখ্যা বৃদ্ধি করলেও এর স্থিতিশক্তি বৃদ্ধি পায়। এরপরে 5টা হচ্ছে দ্রবণকে মিশ্র পদার্থ বলা হয় কেন। ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত লেখো। ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত হলো PCl3। আর এর আগের প্রশ্নের উত্তরটি হলো দ্রবণ এখানে হচ্ছে যৌগিক পদার্থ নয় মিশ্র পদার্থ। কারণ হচ্ছে 1 হচ্ছে দ্রবণ থেকে উপাদানগুলিকে খুব সহজে ভৌত উপায়ে পৃথক করা সম্ভব, কিন্তু দ্রবণ যৌগিক পদার্থ হলে তা সম্ভব হতো না। 2 হচ্ছে যৌগিক পদার্থের মধ্যে উপাদানগুলির ধর্ম বজায় থাকে না, কিন্তু দ্রবণের মধ্যে ওর উপাদানগুলির ধর্ম বজায় থাকে। 3 যৌগিক পদার্থ উৎপন্ন হওয়ার সময় তাপ শোষিত বা তাপের উদ্ভব হবেই, কয়েকটি ক্ষেত্রে ছাড়া দ্রবণ প্রস্তুতির সময় তাপ শোষিত বা তাপের উদ্ভব হয় না। এরপরে 4টা আছে যৌগিক পদার্থের ক্ষেত্রে ওর উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ কখনো পরিবর্তন করা যায় না। দ্রবণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ পরিবর্তন করা যায়। ইত্যাদি কারণে দ্রবণকে হচ্ছে মিশ্র পদার্থ বলবো। এরপরে 6 যেটা আছে গুপ্তবীজী উদ্ভিদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো। এর উত্তরটি হলো গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হলো 1 হচ্ছে এই ধরনের উদ্ভিদেরা বিরুৎ অথবা গুল্ম অথবা বৃক্ষজাতীয় হয়। 2 হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদের ফল সৃষ্টি হয় এবং ফলের মধ্যে বীজ লুকানো থাকে। 3 এসব উদ্ভিদের প্রকৃত পুষ্প উৎপন্ন হয়। পরাগ মিলনের পর ফুল থেকে ফল ও বীজ সৃষ্টি হয়। 4 বীজের বীজপত্রের সংখ্যা 1টি বা 2টি হয়। উদাহরণ ধান যেটা হচ্ছে একবীজপত্রী, আর 2 যেটা হচ্ছে আম যেটা হচ্ছে দ্বিবীজপত্রী। এরপরে 7 এটা হচ্ছে উভচরের বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো। এর উত্তরটি হলো উভচরের বৈশিষ্ট্য হলো 1 হচ্ছে শৈশবকালে এরা লার্ভা দশায় জলে থাকে ও
লেজ নেড়ে সাঁতার কাটে, পূর্ণাঙ্গ অবস্থায় ডাঙায় চলে আসে এবং দুজোড়া পায়ের সাহায্যে লাফিয়ে চলে। পূর্ণাঙ্গ দশায় লেজ থাকে না। 2 দেহত্বক গ্রন্থিময়, ভেজা ও নগ্ন প্রকৃতির। 3 এদের দেহ মস্তক ও দেহকাণ্ডে বিভক্ত এবং এদের গ্রীবা নেই। 4 এদের হৃৎপিণ্ডে 3টি প্রকোষ্ঠ থাকে, 2টি অলিন্দ আর 1টি নিলয়। 5 এরা ঠান্ডা রক্তের মেরুদণ্ডী প্রাণী। উদাহরণ কুনো ব্যাঙ, 2 হচ্ছে সোনা ব্যাঙ। এরপরে 28 হচ্ছে ঘর্ষণ কি, ঘর্ষণ কিভাবে বাড়ানো যায় লেখো। এর উত্তরটি হলো যখন কোনো বস্তু অপর একটি বস্তুর সংস্পর্শে থেকে গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে তখন সংস্পর্শে থাকা বস্তুদ্বয়ের তলগুলির মধ্যে গতি উৎপাদনের চেষ্টা বিরুদ্ধে বাধা সৃষ্টি হয়। এই বাধাকেই ঘর্ষণ বলে। ঘর্ষণ বাড়ানোর উপায় বা ব্যবহারিক ক্ষেত্রে অনেক সময় ঘর্ষণ বলের মান বৃদ্ধি করার ব্যবস্থা করা প্রয়োজন হয়ে পড়ে। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, এক হচ্ছে গাড়ির চাকার টায়ার খাঁজ কাটা করা হয় যাতে টায়ার ও রাস্তার মধ্যে ঘর্ষণ বল বেশি হয় এবং ব্রেক কষলে গাড়ি সহজে থেমে যেতে পারে। 2 খেলোয়াড়দের ব্যবহৃত জুতোর তলায় স্পাইক লাগানো হয় যাতে জুতো ও ভূমিতলের মধ্যে ঘর্ষণ বাড়ে এবং দৌড়ানো বা প্রয়োজনে থামা সহজ হয়। 3 মেঝের ওপর মইয়ের তলদেশের পিছলে যা আটকাতে অনেক সময় মইয়ের তলায় খাঁজ কাটা রবার প্লেট ব্যবহার করা হয়। এরপরে 9 আছে একটি একবীজপত্রী ও একটি দ্বিবীজপত্রী গাছের নাম লেখো। এদের বীজকে আলাদা করবে কিভাবে? এর উত্তরটি হলো একটি একবীজপত্রী উদ্ভিদ হলো ধান, গম এগুলি, আর হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ হলো মটর, ছোলা ইত্যাদি। আর এদের বীজপত্র কীভাবে আলাদা করা যাবে? এই যে বীজপত্রের সংখ্যা অনুযায়ী, অর্থাৎ হচ্ছে একবীজপত্রীতে একটি মাত্র বীজপত্র থাকে আর দ্বিবীজপত্রীতে হচ্ছে 2টি বীজপত্র থাকে। এ দেখে আমরা হচ্ছে বীজগুলি আলাদা করতে পারবো। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে 6 দাগে যেটা দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।